সুপ্রভাত আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। তোমরা সবাই খুব ভালো আছো তো? আচ্ছা, আমরা আজকে আবার চলে এসেছি তোমাদেরকে নতুন কোনো অংশ, নতুন কোনো পার্ট আলোচনা করবার জন্য। আমি এই কয়েকটি ক্লাস ধরে তোমাদেরকে যে উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, সেটা তোমাদের সব ভালো লাগছে? আচ্ছা, কারণ আমাদের তো নতুন নতুন জিনিস শিখতে বা জানতে ভালোই লাগে। আমাদের ভারতবর্ষে যেমনভাবে রয়েছে আছে, সেরকমভাবে এই ভারত দেশ ছাড়াও আরও অনেক দেশ এবং অনেকগুলো দেশ জুড়ে মহাদেশ গঠিত হয়েছে। এই ভারতবর্ষ ছাড়াও যে উল্লেখযোগ্য মহাদেশ, সবকটি মহাদেশই উল্লেখযোগ্য, কিন্তু আমরা এখন পাঠ্যপুস্তক অনুযায়ী আমরা আলোচনা করছি উত্তর আমেরিকা মহাদেশ। এই উত্তর আমেরিকা মহাদেশের এই বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা কিন্তু অনেক কিছুই জানতে পেরেছি তো? আমাদের তো জানতে ভালোও লাগে নাকি, নতুন নতুন দেশ সম্পর্কে, নতুন নতুন জায়গা সম্পর্কে। সেই জায়গাগুলো আমাদের থেকে ঠিক কতটা বেশি উন্নত, কতটা বেশি আলাদা, এবং কতটা সেই জায়গাগুলো প্রি প্ল্যান্ড, দেখলে আমাদের একটু যেন হিংসা হয়, তাই না? কত সুন্দর সাজানো গোছানো একটা শহর। আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের শহর আমাদের কাছে সবসময় ভালো, তবু যেন আরেকটু ভালো হলে ভালো লাগতো, তাই না? আমরা বিগত ক্লাস ধরে উত্তর আমেরিকা মহাদেশ কিভাবে আবিষ্কার হয়েছে, তার অক্ষাংশগত অবস্থান, সীমানা, জলবায়ু কেমন ধরনের হয়, অর্থাৎ জলবায়ুর বিভিন্ন বৈচিত্র্যগত কারণ, এইগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি তো। এবং সবথেকে উল্লেখযোগ্য যেটা হচ্ছে, এই আমেরিকা মহাদেশের যে প্রধান ভূপ্রকৃতি, অর্থাৎ কোন দেশে কেমন ধরনের ভূপ্রকৃতি রয়েছে বা লক্ষ্য করা যায়, কোথায় উঁচু নিচু ভূপ্রকৃতি, কোথাও ঢেউ খেলানো, আবার কোনো দিকে অনেক বেশি উঁচু, আবার মধ্যভাগ দেখা যায় একদম সমান সমভূমি, কারণ মধ্যভাগে সমভূমি অঞ্চল রয়েছে। এবং পূর্বের দিনে আমরা যখন জলবায়ু সম্পর্কে আলোচনা করলাম, তখনও আমরা দেখতে পেলাম যে এই মহাদেশটির উত্তর ভাগে সেই রকমভাবে কিন্তু বড় কোনো বাধা, মানে পাহাড় বা পর্বত দিয়ে কিন্তু ঘেরা নয়। সেই জন্য মেরুদেশীয় অঞ্চল থেকে যে ঠান্ডা এবং শুষ্ক বায়ু কিন্তু অনায়াসে খুব সহজেই এই মহাদেশে প্রবেশ করতে পারে। এবং মহাদেশের বেশিরভাগ অংশই আমরা দেখেছি যে নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। কারণ অক্ষাংশগত যে অবস্থান, সেই অক্ষাংশগত অবস্থান ভেদে আমরা দেখেছি যে প্রধান যে স্থলভাগগুলো, সেগুলো 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, 65 ডিগ্রির এই অক্ষরেখার মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে, তাই না? আচ্ছা বলো তো, এই উত্তর আমেরিকা মহাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? একদম ঠিক বলেছ, এই উত্তর আমেরিকা মহাদেশের মাঝখান দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অতিক্রম করেছে। কারণ আমরা শুরু থেকেই আলোচনা করছি যে এই নির্দিষ্ট এই মহাদেশটি উত্তর গোলার্ধে অবস্থান করছে, তাই না? সেই জন্য আমরা বলতে পারলাম যে এটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এই মহাদেশের মধ্যপ্রান্ত দিয়ে গেছে। এবং যেখান থেকে এই মহাদেশের অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে, সেই জায়গাতে কি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? সেখানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, আর বলো তো উত্তর ভাগে কি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? উত্তর ভাগে শীতল তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়, কারণ সেখানকার তাপমাত্রা বেশিরভাগ সময় দেখা গেছে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তাই না? আচ্ছা, এই মহাদেশ যখন আমরা আলোচনা করেছিলাম জলবায়ু, বলতো জলবায়ু বৈচিত্র্যের কয়েকটি বেশ কিছু কারণ আমি তোমাদেরকে বলেছিলাম। কটি কারণ ছিল? 4টি কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছি। ভেরি গুড।
এই চারটি কারণ কি কি ছিল মনে আছে তোমাদের? বলো দেখি, একজন করেই বলো। একদম শুরুতে ছিল অক্ষাংশগত অবস্থান, তাই তো? আচ্ছা, প্রথমে কারণগুলো একটু জেনে নিই। অক্ষাংশগত অবস্থান। 2 নম্বরে কি ছিল? সমুদ্র স্রোত, খুব ভালো। 3 নম্বরে বায়ু প্রবাহ। আর 4 নম্বরে পর্বতের অবস্থান। সবাই খুব ভালোভাবে বলেছ। আচ্ছা, অক্ষাংশগত যে অবস্থান, এর জন্য এই মহাদেশে কি ধরনের বা কেমন জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, যেহেতু এটা উত্তর গোলার্ধের মহাদেশ এবং সূর্যের আলো এই মহাদেশে কিভাবে আসছে? তির্যকভাবে পড়ছে। তির্যকভাবে পড়ার জন্য এখানকার উষ্ণতা খুব বেশি হয় না। উষ্ণতা নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়, তাই তো? সেই জন্য যত উত্তরের দিকে আমরা চলে যাব এবং অক্ষাংশগত পরিবর্তন যত বৃদ্ধি এবং যত উচ্চ অক্ষাংশের দিকে যাব, তত কিন্তু শীতলতার মাত্রা, ঠান্ডার মাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আবার যত নিরক্ষরেখার দিকে আসবো কি হবে? যত নিরক্ষরেখার দিকে আসবো তত কিন্তু উষ্ণতার মাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ গরমের মাত্রা বৃদ্ধি পাবে, তাই তো? আচ্ছা, সমুদ্র স্রোত বলো দেখি, সমুদ্র স্রোত কিভাবে এই অঞ্চলের বা এই মহাদেশের উপকূল ভাগকে কিভাবে প্রভাব বিস্তার করছে? কারা কারা বলতে পারবে দেখি? হ্যাঁ, 2টো শীতল স্রোতের নাম বলো দেখি আমাকে। একটা হচ্ছে শীতল লাব্রাডর স্রোত, তাই তো? এই স্রোতের ফলে উত্তর এবং উত্তর পূর্ব উপকূল শীতল হয়ে থাকে। আর একটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ পশ্চিম দিক শীতল অবস্থা লক্ষ্য করা যায়, তাই না? আচ্ছা, 3 নম্বরে কি ছিল? বায়ু প্রবাহ, তাই তো? এই বায়ু প্রবাহ বলতে গিয়ে আমরা নির্দিষ্ট একটা স্থানীয় বায়ুর নাম উল্লেখ করেছিলাম, আলোচনা করেছিলাম। সেই বায়ুটির নাম কি? চিনুক বায়ু। ভেরি গুড। এই চিনুক বায়ুকে রেড ইন্ডিয়ানরা কি নামে অভিহিত করেছিলেন? তুষার ভক্ষণকারী বায়ু। কারণ এই বায়ুটি যখন রকি পর্বত অতিক্রম করে পর্বতের আরেকটা দিকে চলে আসছে, তখন সেখানকার যে বরফ ছিল সেই বরফটাকে সম্পূর্ণভাবে গলিয়ে দিচ্ছে, তাই না? এবং সেই অঞ্চলের তাপমাত্রা প্রায় গড় হিসাবে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এই চিনুক বায়ু সেই জন্য তুষার ভক্ষণকারী বায়ু। সে রকি পার্বত্য অঞ্চলের পাদদেশীয় অঞ্চলে আমরা কোন তৃণভূমি লক্ষ্য করতে পারি? প্রেইরি তৃণভূমি কিন্তু লক্ষ্য করা যায়। সর্বশেষ যে অংশ আলোচনা করেছিলাম তার সেটা কি ছিল? পর্বতের অবস্থান। দেখো, পর্বতের অবস্থান যে কোনো একটি দেশের প্রাকৃতিকভাবে যেমন তাকে বেশ একটা মানে কি বল, নিরাপত্তার হাত থেকে যেমন রক্ষা করতে পারে প্রাকৃতিক দিক থেকে, আবার সামরিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে অন্যান্য দেশের থেকেও কিন্তু রক্ষা করতে পারে। জাস্ট উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমাদের যে উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতে যে বিস্তীর্ণ হিমালয় পর্বতমালা বা হিমালয় পর্বতশ্রেণী লক্ষ্য করা যায়, তার জন্য কিন্তু যে প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে একটু ঝামেলা করে মাঝে মাঝে, পাকিস্তান বা চীন, পাকিস্তান এবং চীন, এরা কিন্তু সহজে এই অতি দুর্গম পার্বত্য এরিয়া অতিক্রম করে কিন্তু আমাদেরকে সহজে আক্রমণ করতে পারে না। তো এই পর্বত বা পর্বতের অবস্থান উত্তর আমেরিকা মহাদেশের কোন কোন দিকে লক্ষ্য করা যায়? একদম ঠিক বলেছ, পশ্চিম দিকে আর পূর্ব দিকে। পূর্ব দিকের উচ্চভূমি আর পশ্চিমের পার্বত্য অঞ্চল, আর মাঝখানে লক্ষ্য করা যায় মধ্যভাগের সমভূমি অঞ্চল। তাহলে পূর্ব দিক আর পশ্চিম দিক এই দুটি দিক তো পর্বত দিয়ে ঘেরা রয়েছে, তাহলে তখন এখান দিয়ে আর সামুদ্রিক যে জলবায়ু বা সামুদ্রিক জলীয় বাষ্পপূর্ণ বায়ু মহাদেশে প্রবেশ করতে পারে না। কিন্তু উত্তর আর দক্ষিণ দিক ফাঁকা হওয়ায় দক্ষিণ দিক থেকে মেক্সিকো উপসাগর থেকে
জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেমন মধ্যভাগে সহজেই প্রবেশ করতে পারে বাধাহীনভাবে, আবার উত্তর দিক থেকেও, একদম ঠিক, উত্তর দিক থেকেও বাধাহীনভাবে শীতল পার্বত্য বায়ু মানে শীতল বায়ু কিন্তু এই দেশে বা মহাদেশে প্রবেশ করতে পারে, তাই না? আচ্ছা, এইভাবে গেল আমাদের পূর্বের দিনের প্রশ্নোত্তর পর্ব আলোচনা। এবং আমি তোমাদেরকে এই আলোচনাগুলো এই জন্যই করি যে দেখি যে তোমরা কতটা নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছো, নিজেরা যেটা কতটা শিখতে পেরেছো, জানতে পারছো। কারণ আমরা যে অংশটুকু তোমাদের সামনে আলোচনা করছি, তোমাদের কিসের জন্য আলোচনা করছি? তোমাদের সঙ্গে তোমাদেরকে জানানোর উদ্দেশ্যেই, বোঝানোর উদ্দেশ্যে, তাই তো? তো তোমরা যদি সঠিকভাবে না বোঝো বা না জানতে পারো তাহলে আমাদের শ্রম বৃথা হয়ে যাবে। সেই জন্যই আমরা একটু জিজ্ঞাসা করে নিই কে কত সুন্দরভাবে তোমরা এগুলো তৈরি হয়ে আসো। আচ্ছা, জলবায়ুর ওপরে নির্ভরশীল বা মানে এরকম সম্পর্কিত এবার আমরা কি আলোচনা করতে পারি? এবার আলোচনা করব, দেখো আমি দুটো ছবি আমি তোমাদের সামনে রেখেছি। একটা হচ্ছে বলা যেতে পারে গ্রীষ্মকালের ছবি, তাই তো? আর একটা হচ্ছে শীতকালের ছবি। এই দুটো ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো আমাকে একটু বলো। হ্যাঁ, গ্রীষ্মকালের দিকটাতে এখানটাতে গাছের পাতা সবুজ থাকে, বা এই যে গাছের, দেখো এগুলো পাইন জাতীয় গাছ, শঙ্কু আকৃতির, এবং পাশের ছবিটা দেখো বরফ জমে গেছে, তার মানে এটা শীতকাল, প্রচন্ড পরিমাণে তুষার পড়েছে, তুষারাবৃত হয়ে গেছে। তো এই যে অংশটা এইরকম মানে এইরকম ছুঁচালো বা শঙ্কু আকৃতির গাছ কেন হয়? এগুলো হচ্ছে কারণ প্রত্যেক বছরই তো প্রচুর পরিমাণে তুষারপাত হয়। তুষারগুলোকে যাতে খুব সহজেই ঝেড়ে ফেলা যায়, মানে তুষারপাত হলে এই গাছগুলো যাতে তুষারগুলো সহজে নেমে যায় বা পড়ে যায়, গাছগুলো তাদের যা ভার ছিল ভারটা হ্রাস হবে, সেই জন্যই কিন্তু তারা নিজেদেরকে এইভাবে অভিযোজিত করে তুলেছে। ঠিকই বলেছ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই উত্তর আমেরিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে? শুধু স্বাভাবিক উদ্ভিদ নয়, এই স্বাভাবিক উদ্ভিদের পাশাপাশি জলবায়ু, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ তো সবসময় জলবায়ুর ওপর নির্ভরশীল। যেমন আমাদের ভারতবর্ষের উদাহরণ দিয়ে যদি আমি তোমাদেরকে একটু বলি, আমাদের এখানে মৌসুমী জলবায়ুর দেশ এটা। এখানটাতে তোমরা বলো তো, শীতকালের দিকে এখানে বেশি পাতা ঝরে যায়, সেই গাছগুলোকে আমরা কি বলি? পর্ণমোচী বলি। আবার যে গাছগুলো সারা বছর গাছের পাতা সবুজ থাকে তাদেরকে কি বলি? চিরসবুজ অরণ্য বলি। তো এইরকম ভাবে জলবায়ুর উপর নির্ভরশীল হয়। দেখবে আবার যখন বর্ষাকাল হয় তখন বর্ষাকালে কিন্তু গাছের পাতা সবুজ থাকে। তো এইরকম ভাবে জলবায়ুর সময় অনুযায়ী বা সময়ের পার্থক্য অনুযায়ী গাছগুলোও কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছ এবং তাদের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সেইগুলো আমরা বিস্তারিতভাবে জানব, কোন গাছ কিভাবে কোন জলবায়ুতে গড়ে ওঠে বা তৈরি হয়েছে। ঠিক আছে? দেখো এখানে একটা গাছের ছবি আমি দিয়েছি। গাছটা যেন মনে হচ্ছে যে মাথার ওপরে অতিরিক্ত চুল হয়ে গেছে বা খুব ভারে যেন নিচের দিকে ঝুলে পড়েছে। এটা হচ্ছে একটা উইলো গাছ। ঠিক আছে? তোমরা হয়তো শুনে থাকবে এই উইলো গাছ থেকে কিন্তু খুব ভালো ব্যাট তৈরি করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো বিভিন্ন প্রজাতির গাছ, শুধু এই গাছটি নয়, ধীরে ধীরে আমরা দেখবে বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে ধীরে ধীরে আলোচনা করব। তোমরা একটু সবাই শান্তভাবে শুনবে, এবং যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে আরও একবার বলে দেবো। ঠিক আছে? তাহলে আজকের আমাদের আলোচ্য বা পাঠ্যসূচি হচ্ছে নবম অধ্যায়ের উত্তর আমেরিকা। আজকে উত্তর আমেরিকা মহাদেশের আমরা পার্ট 4 এবং স্বাভাবিক উদ্ভিদ আর জলবায়ু আমরা আলোচনা করব। ঠিক আছে?
আচ্ছা, প্রথমেই যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের কথা বলা হচ্ছে, এখানে আমরা সম্পূর্ণ মহাদেশ জুড়ে প্রায় 7 ধরনের জলবায়ু এবং তার সাথে সাথে 7 ধরনের স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু আমরা লক্ষ্য করতে পারি। আমরা সিরিয়াল ওয়াইজ ধীরে ধীরে এই স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ুগুলো আমরা আলোচনা করব। প্রথমেই বলা হচ্ছে তুন্দ্রা জলবায়ু এবং তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, দেখবে এখানে আমরা বেশ কিছু জিনিস আলোচনা ইতিমধ্যে, মানে পুরোটা নয়, এরকম ভাবে নয়, ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা যখন পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করছিলাম, সেখানটাতে কিন্তু আমরা এই তুন্দ্রা জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু এবং মৌসুমী জলবায়ু, এই 4টি জলবায়ু আমরা আলোচনা করেছিলাম। তা সেই জলবায়ুর কিছু কিছু এই মহাদেশেও লক্ষ্য করা যায়। যেমন এই মহাদেশে তুন্দ্রা আর ভূমধ্যসাগর জলবায়ু একটা অন্যতম প্রধান জলবায়ু এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো সেগুলো আমরা একটু এবার আলোচনা করি। চলো, প্রথমত বলা হচ্ছে, দেখো তুন্দ্রা জলবায়ু ম্যাপের মধ্যে কোথায় আছে আমাদেরকে দেখতে হবে। তোমরা কি খুঁজে পেয়েছো? আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই, মার্কিং করে দিই। এই হচ্ছে তুন্দ্রা জলবায়ু। দেখো পুরোটা অঞ্চল জুড়ে, এবং যেখানে যেখানে সাগর রয়েছে সাগরটা বাদ দিয়ে এই পুরোটা অঞ্চল জুড়ে রয়েছে আমাদের তুন্দ্রা জলবায়ু অঞ্চল এবং তার স্বাভাবিক উদ্ভিদ, তাই তো? তো অবস্থান যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশ, দেখো উত্তর আমেরিকা মহাদেশ তো এই যে তার উত্তর অংশ, এটা নর্থ। উত্তরাংশে পশ্চিমে আলাস্কা, এই যে পশ্চিমে, তার উত্তর অংশের পশ্চিমে আলাস্কা থেকে ল্যাব্রাডর পর্যন্ত, এই ল্যাব্রাডর সাগর, দেখো ল্যাব্রাডর পর্যন্ত, এবং গ্রিনল্যান্ডে এই তুন্দ্রা জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। এই হচ্ছে গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ডেও কিন্তু এই তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। মানে এইসব জায়গাতে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। ঠিক আছে, তাহলে অবস্থান বোঝা গেল। জলবায়ুর বৈশিষ্ট্য কি বলছে? বছরে 8 থেকে 9 মাস শীতকাল, এবং শুধু শীতকাল নয়, এখানকার শীতকাল মানে হচ্ছে তীব্র শীতকাল, যেটা অতিরিক্ত পরিমাণে তুষারপাত হয়। তুষারপাত হওয়ার জন্য বেশিরভাগ সময় এখানে বরফে ঢাকা থাকে। মাঝে 2 থেকে 3 মাস, অর্থাৎ 8 থেকে 9 মাস বাদ দিলে কত থাকে? 2 থেকে 3 মাস সেখানটায় স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল, মানে গ্রীষ্মকাল কিন্তু সেটা কিন্তু শীতল প্রকৃতির, তার তাপমাত্রা থাকে প্রায় তোমার ওই 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি এরকম তাপমাত্রা লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবং এই সময় মাঝে মাঝে তুষারপাত ও তুষার ঝড় হয় এই জলবায়ুতে। আর কি বলছে? কেবলমাত্র গ্রীষ্মকালেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জন্য সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়। এখানকার অধঃক্ষেপণের যে প্রকারভেদ, আমাদের এখানে অধঃক্ষেপণের প্রকারভেদ বলতে আমরা কি বুঝি বলতো? আমাদের এখানে প্রকারভেদ বলতে আমরা বুঝি হচ্ছে বৃষ্টিপাত, কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে অধঃক্ষেপণ বলতে আমরা তুষারপাতকেই বুঝি, তুষারপাতই বেশি হয়। এবং বলছে যে গ্রীষ্মকালে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জন্য খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয় এই সব অঞ্চলে। ঠিক আছে, তো জলবায়ুটা আমরা জানলাম। এবং জলবায়ুর পরে এই জন্য কি কি ধরনের উদ্ভিদ গড়ে উঠতে দেখা যায় সেগুলো একটু দেখি আমরা। দেখো অনেক ধরনের উদ্ভিদের ছবি আমি তোমাদের সামনে রেখেছি তোমাদেরকে পরিচিত করবার জন্য। প্রথমেই যেটা মস লাইকেন, এই মস আর লাইকেন হচ্ছে এই তুন্দ্রা জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ, কারণ এগুলো হচ্ছে শৈবাল জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এই শৈবাল জাতীয় উদ্ভিদ এখানে কিন্তু সব থেকে বেশি দেখা যায়, এবং সেই জন্য এইখানকার নামই হয়েছে তুন্দ্রা জলবায়ু এবং তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। দেখো এখানে কি কি দেখা যায়? মস, এটা হচ্ছে মস, তার মানে এই হচ্ছে মস, দেখো শ্যাওলা জাতীয়। লাইকেন, এটা হচ্ছে লাইকেন, মস লাইকেন, এই রকম জাতীয় হোয়াইট রেড,
রাবাস আর্কটাস, সেজ, পোলার পপি, ব্লুবেরি, দেখো এই হচ্ছে ব্লুবেরি দেখা যাচ্ছে কিছুটা, কালার বেরি, এরকম প্রচুর পরিমাণে দেখা যায়। এবং এগুলো দেখা যায় যখন বসন্তকাল এবং গ্রীষ্মকাল আসে, যখন বরফ গলে যায়, তখন কিন্তু এখানে প্রচুর ধরনের এরকম ছোট ছোট ফুল দেখতে পাওয়া যায়, বাহারি ফুলের গাছ দেখা যায়। ঠিক আছে, তাহলে মস লাইকেন ছাড়াও বার্চ, এটা হচ্ছে বার্চ, খুব লম্বা লম্বা গাছ দেখো বার্চ। উইলো, এটা হচ্ছে উইলো, ঠিক আছে। জুনিপার, এটা হচ্ছে জুনিপার। এই গাছগুলো এখানটাতে লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা এই উদ্ভিদগুলোর কি বৈশিষ্ট্য রয়েছে? অধিকাংশ উদ্ভিদ শৈবাল ও গুল্ম জাতীয়, তাহলে শৈবাল এবং গুল্ম জাতীয় হয়। তাই গ্রীষ্মকালে বরফমুক্ত অঞ্চলে বাহারি ফুলের গাছ কিন্তু দেখা যায়। দেখো গ্রীষ্মকালে বরফ মুক্ত হয়ে গেছে, সেই জন্য এইসব অঞ্চলে বাহারি ফুলের গাছ লক্ষ্য করা যায়। আচ্ছা, বরফমুক্ত স্থানে, আচ্ছা এটা বললাম, বরফমুক্ত স্থানে বার্চ উইলো, এই যে এইসব যেখানে সবসময় হয়তো বরফ সেইভাবে অতিরিক্ত হারে পড়ে না, এই বরফমুক্ত স্থানেই বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি গাছের কিন্তু ঝোপ দেখা যায়। অর্থাৎ যে গাছগুলো যেখানে হয়, কয়েকটা গাছ একসঙ্গে একটা জায়গাতে একত্রে কিন্তু গড়ে উঠতে দেখা যায়। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ঝোপ তুন্দ্রা। ঝোপ তুন্দ্রা যদি বলা হয় কি বলবে? বরফমুক্ত স্থানে, অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, এগুলো কিন্তু বলতে হবে তোমাদের, যেখানে বরফ খুব একটা পড়ে না বা বরফমুক্ত স্থানে বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি গাছের যে ঝোপ দেখা যায় তাদেরকে একত্রে ঝোপ তুন্দ্রা বলা হয়। ঠিক আছে, তাহলে এখানকার স্বাভাবিক উদ্ভিদ কি কি? এখানকার স্বাভাবিক উদ্ভিদ বলতে প্রধানত যে উদ্ভিদ লক্ষ্য করা যায় সেটা কিন্তু আগে বলতে হবে মস লাইকেন। ঠিক আছে, তারপরে বার্চ, উইলো, জুনিপার, অল্ডার এগুলো আমরা বলবো। তাহলে এই অংশ বোঝা গেল তুন্দ্রা জলবায়ু এবং তার স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, তাহলে একটা জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করতে পেরেছি। এরপরে 2 নম্বর যে জলবায়ু অঞ্চল রয়েছে তার নাম হচ্ছে তৈগা জলবায়ু ও সরল বর্গীয় অরণ্য। তুন্দ্রা, এবার হচ্ছে তৈগা। সরল বর্গীয় অরণ্য মানে এইখানকার যে উদ্ভিদগুলো খুব নরম প্রকৃতির হয়, কাণ্ড যেগুলো থাকে নরম প্রকৃতির হয়। ঠিক আছে, নরম প্রকৃতির হয় বলে এগুলোকে আবার নরম কাঠের অরণ্য বলা হয়। তো কোথায় কোথায় দেখা যায়? দেখো অবস্থানটা দেখি ম্যাপের মধ্যে এই জায়গা জুড়ে, এবং তোমাদের কিন্তু এই ম্যাপটাকে যখনই জলবায়ু অঞ্চল বা স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করতে বলবে, তোমাদের কিন্তু এই ম্যাপটা অবশ্যই তোমাদের দেখাতে হবে, মানে ছবি আঁকতে হবে। যদি প্রশ্নেতে নাও থাকে চিত্রসহ, তাতেও কিন্তু তোমাদের এই ম্যাপটা চিত্রসহ ছবি এঁকে দেখিয়ে দিতে হবে যে ওই উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুগুলো কোন নির্দিষ্ট অঞ্চলে বিভক্ত হয়ে রয়েছে। ঠিক আছে, প্রথমত অবস্থান, তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত বিস্তৃত। তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে এতটা অঞ্চল জুড়ে এই তৈগা জলবায়ু অঞ্চল বিস্তৃতি হয়েছে। এই জলবায়ুর বৈশিষ্ট্য কেমন? স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত হয়, তাহলে গ্রীষ্মকাল যেটা থাকে খুব অল্প সময় জুড়ে হয়, এই সময় এখানে অল্প পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। আর শীতকালীন প্রবল তুষারপাত এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। দেখো তুন্দ্রা জলবায়ুতে যেমন 8 থেকে 9 মাস শীতকাল থাকে, এখানে হয়তো ততটাও থাকে না, একটু কম থাকে, কিন্তু তুষারপাত যেমন তুন্দ্রা জলবায়ুতে হয়, এখানেও কিন্তু এই তৈগাতে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হতে দেখা যায়। ঠিক আছে, তৈগা জলবায়ুর অবস্থানটা বলো আমাকে কেউ। ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত। জলবায়ুর বৈশিষ্ট্য বললে কি বলবে? গ্রীষ্মকালে স্বল্প বৃষ্টিপাত হয় আর শীতকালে
প্রবল তুষারপাত এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য, তাই তো? আচ্ছা, তাহলে জলবায়ু অঞ্চলের পরে অর্থাৎ জলবায়ুর বৈশিষ্ট্য জানার পরে এবার আমরা জানবো হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। তো এখানকার স্বাভাবিক উদ্ভিদ, যে উদ্ভিদগুলো লক্ষ্য করা যায়, পাইন, ফার, স্প্রুস, লার্চ। তো নিচে দেখো পাইন, তার ফলটা এরকম, গাছগুলো দেখো সবগুলোই কিন্তু মানে প্রকৃতিটা এক, যেটা আমি শুরুতেই তোমাদেরকে বলছিলাম, প্রকৃতি সব এক এই জন্যই হয়েছে কারণ গাছগুলি শঙ্কু আকৃতির হয়েছে, যাতে বরফ পড়লেও বরফগুলো সহজে ঝরে পড়ে যায়, এবং ফলগুলো একটু আলাদা বলে এগুলোকে আমরা একটু চিহ্নিত করতে পারছি। যেমন পাইন গাছটা দেখো মাঝখান থেকে পাতা উঠে গেছে, স্প্রুস গাছটার একদম নিচ থেকে উঠে গেছে সমান করে, আবার ফার গাছটার একদম নিচ থেকে পুরো সেই যেমন টোপর হয় না, সেই টোপর টাইপের মতো হয়ে গেছে। তাহলে এই গাছগুলো লক্ষ্য করা যায়। এই হচ্ছে দেখো অরণ্য পুরো বরফে ঢেকে গেছে, নিচে এটা হচ্ছে একটা অন্য সিজনের অরণ্য যেখানটাতে গাছগুলো সবুজ পাতা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে পাইন, ফার, স্প্রুস, লার্চ হচ্ছে এই অঞ্চলে অর্থাৎ তৈগা জলবায়ুর অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ, তাই তো? আচ্ছা, এই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি? শঙ্কু আকৃতির এবং গাঢ় সবুজ রঙের হয়। শঙ্কু আকৃতির মানে তোমরা যখন বিয়ে বাড়িতে বিয়ে হয়, বর যখন টোপর পরে দেখেছো তো, তো দেখো টোপরের মতোই কিন্তু এই গাছগুলোর আকৃতি, এরকম ভাবেই কিন্তু দেখতে, এবং গাছগুলো গাঢ় সবুজ রঙের হয়। সরলবর্গীয় গাছের কাঠগুলো নরম হওয়ার জন্য একে নরম কাঠের অরণ্য বলা হয়। তাই শুরুতে আমি বললাম যে এইখানকার গাছগুলো অন্যান্য অঞ্চল অপেক্ষা বেশ নরম প্রজাতির হয়, নরম হয় বলে এই গাছগুলো এই জন্য নরম কাঠের অরণ্য বলা হয়। এবং মূলত এই সরলবর্গীয় গাছের যে অরণ্য, এই গাছগুলো ছাল থেকে কিন্তু এই বিশেষ করে পাতা মানে কাগজ, পাতা মানে কাগজ, কাগজ তৈরি হয় বেশি রকম করে, কাগজ বা দেশলাইয়ের কাঠি এই ধরনের কিন্তু এই কাঠগুলো থেকেই তৈরি হয়। এবং এই অঞ্চলে পৃথিবীর সর্বাধিক নরম কাঠ আহরণ করা হয়। যদি বলা হয় পৃথিবীর সর্বাধিক নরম কাঠ কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে আমাদেরকে বলতে হবে এই সরলবর্গীয় অরণ্যে পৃথিবীর সর্বাধিক নরম কাঠ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে স্বাভাবিক উদ্ভিদ এবং স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য বোঝা গেল। আচ্ছা, বলো তো এই স্বাভাবিক উদ্ভিদগুলো কেমন আকৃতির হয়? শঙ্কু আকৃতির হয় আর সবুজ রঙের হয়। আর নরম হওয়ার জন্য এই অরণ্যকে কি বলা হয়? নরম কাঠের অরণ্য বলা হয়। কয়েকটি গাছের উদাহরণ বলো দেখি। পাইন, ফার, স্প্রুস, লার্চ, এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, সবাই বুঝতে পারলে তাহলে? এরপরে যে জলবায়ু সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ অরণ্য। তার আমরা লরেন্স নদী পড়েছিলাম, যে নদীটি অন্টারিও হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছিল, তাই তো? তাহলে লরেন্স নদীর পার্শ্ববর্তী অঞ্চলেই স্বাভাবিকভাবে লরেন্সীয় জলবায়ু হবে, তাই না? কোথায় কোথায় রয়েছে দেখো, বলছে সরলবর্গীয়, এটা তো সরলবর্গীয় অরণ্য আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। দক্ষিণ পূর্বে উত্তরে হ্রদ অঞ্চল থেকে, এই যে দক্ষিণ পূর্বে উত্তরে হ্রদ অঞ্চল থেকে, এখানে হ্রদ অঞ্চল ছিল 5টি হ্রদ, পঞ্চহ্রদ থেকে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, এই হচ্ছে লরেন্সীয় জলবায়ু। ঠিক আছে, এই লরেন্সীয় জলবায়ু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে মিসিসিপি মিসৌরি সমভূমি ও পূর্ব উপকূল ভাগ, এইখানটাতে মিসিসিপি নদী প্রবাহিত হয়েছে, মিসিসিপি নদীর সমভূমি এবং পূর্ব উপকূল ভাগে আমরা এই লরেন্সীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য, অর্থাৎ না শীত না উষ্ণ, এই অরণ্য আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারি। ঠিক আছে,
তো এখানকার জলবায়ু কেমন ধরনের জেনে নিই আমরা একটু। এখানকার জলবায়ুর যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে গ্রীষ্মকালে জলবায়ু মৃদু প্রকৃতির, কিন্তু দক্ষিণ যথেষ্ট উষ্ণ। অর্থাৎ এই যে গ্রীষ্মকালের জলবায়ু এখানটা একটু মৃদু প্রকৃতির হয়, কিন্তু দক্ষিণাংশ যথেষ্ট উষ্ণ প্রকৃতির জলবায়ু হয়। আচ্ছা, আর কি হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, পশ্চিমা বায়ু, মৌসুমি বায়ু নয়, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছরই কিন্তু বৃষ্টিপাত হয়। অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা দক্ষিণ দিক। এই দক্ষিণ দিক থেকে যে পশ্চিমা বায়ু যায় তার প্রভাবে কিন্তু এখানে সারা বছরই অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে দেখা যায়। ঠিক আছে। আর ছিল শীতল ল্যাব্রাডর স্রোত, অর্থাৎ এই যে ল্যাব্রাডর সাগর, এই অঞ্চলে শীতল ল্যাব্রাডর স্রোত এখানে প্রবাহিত হয়। এর প্রভাবে শীতকালের উপকূল ভাগ কিন্তু বেশ শীতল থাকে। ঠিক আছে। তাহলে কি কি কারণ দেখতে পেলে জলবায়ুর? একটা হচ্ছে গ্রীষ্মকাল জলবায়ু মৃদু, কারণ শুরুতেই বলা হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু এটি, তাই না? আচ্ছা, কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় এখানে সারা বছর? দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে কিন্তু সারা বছর বৃষ্টিপাত হতে দেখা যায়। আর লাস্ট কি বলেছে, ল্যাব্রাডর স্রোত, অর্থাৎ উত্তর পূর্ব উপকূলে যে ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয় তার জন্য কিন্তু এই পূর্ব উপকূল ভাগ বেশ শীতল থাকে। ঠিক আছে। তাহলে লরেন্সীয় জলবায়ুর অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্য আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। তো এখানকার স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে ওক, ম্যাপল, এলম, অ্যাশ প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদ এবং পাইন ফার জাতীয় সরলবর্গীয় উদ্ভিদ। তৈগা জলবায়ু অঞ্চলে আমরা যে পড়লাম, আমরা যে মানে পাইন ফার এগুলো পড়লাম সরলবর্গীয় উদ্ভিদ, সেই ধরনের উদ্ভিদও কিন্তু এই জলবায়ুতে দেখা যায়। সেই জন্য আলাদাভাবে আমি একটা ছবি দিইনি, যেহেতু ইতিমধ্যে তোমাদের একবার ছবি দেখিয়েছি। আর ম্যাপল গাছ হচ্ছে এখানকার একটা প্রধান গাছ বলতে পারো, অন্যতম প্রধান গাছ। এটা হচ্ছে ম্যাপেল গাছ। এই ম্যাপেল গাছের পাতা আবার এই উত্তর আমেরিকা মহাদেশে যে কানাডা দেশ রয়েছে তার কিন্তু জাতীয় পতাকা কিন্তু এই ম্যাপেল গাছের পাতার অনুকরণেই। ঠিক আছে। তো এই ম্যাপেল গাছের দেখো আমি 4টে সিজনের গাছ এখানে দেখিয়েছি। একদম শুরুর দিকে, অর্থাৎ এবার নতুন পাতা গজাচ্ছে এখানটাতে, তারপরে এবার গাছের পাতা সবুজ হয়ে গেছে, আবার গাছের পাতা লাল হয়ে গিয়ে ঝরে পড়বার সময়, অর্থাৎ বসন্তের ঝরা পাতার মরশুম বলে, তখন পাতাগুলো কিন্তু ঝরে পড়ে। বসন্ত শরৎকালের দিকে পাতাগুলো ঝরে যায়। ঠিক আছে। তাহলে এখানে কি কি ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায় বুঝতে পারলে? পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ যখন পাতাগুলো তাদের গাছগুলো তাদের পাতাগুলো ঝরিয়ে ফেলে, ঝরিয়ে দেয়, তার জন্য পর্ণমোচী উদ্ভিদ। আর যেটা পাইন ফার সেটা হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। আর এই ওক গাছ দেখতে পাচ্ছ, এটা একটা ওক গাছ, কি বিশাল এর একটা ওক গাছ। ঠিক আছে। আচ্ছা, স্বাভাবিক উদ্ভিদ কি? এই অরণ্য অঞ্চলে নাতিশীতোষ্ণ পর্ণমোচী ও সরলবর্গীয় উদ্ভিদের মিশ্রণ ঘটেছে। তো স্বাভাবিকভাবে যেহেতু দু ধরনের উদ্ভিদ, নাতিশীতোষ্ণ এবং সরলবর্গীয়, তাই জন্য মিশে গিয়ে কি ধরনের অরণ্য সৃষ্টি হয়েছে? মিশে গিয়ে মিশ্র অরণ্য সৃষ্টি হয়েছে, তাই তো? আচ্ছা, মিশ্র অরণ্য যদি বলা হয় তাহলে কোথায় গড়ে উঠেছে? মিশ্র অরণ্য গড়ে উঠেছে তোমার এই লরেন্সীয় জলবায়ু অঞ্চলে এবং নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যে এই মিশ্র অরণ্য গড়ে উঠেছে। শরৎকালে কি করে? গাছের পাতা লাল, হলদে বা কমলা হয়েছে। দেখো একটু দেখাচ্ছে না, লাল, হলদে বা কমলা টাইপের হয়ে গেছে এই গাছের পাতাগুলো, হয়ে গেলে এবং তারপরে পাতাগুলো ঝরে পড়ে। ঠিক আছে। শরৎকালকে এখানে তাই জন্য ফল বলা হয়। ফল মানে কি? পড়ে যাওয়া। ফল মানে আমরা যে ফল খাই, ফ্রুট, সেটা নয়, এখানে ফল মানে পড়ে যাওয়া। সেই জন্য শরৎকালকে কি নামে চিহ্নিত করা হয়? ফল, FALL, ফল নামে চিহ্নিত করা হয়। ঠিক আছে।
এইটা গেল লরেন্সীয় জলবায়ু তার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা। তাহলে এখানে কি কি ধরনের উদ্ভিদ দেখা যায়? পর্ণমোচী উদ্ভিদ আর তার সাথে সাথে সরলবর্গীয় অরণ্য। দুটো অরণ্যে মিশিয়ে গিয়ে কি ধরনের অরণ্যের সৃষ্টি হলো? এখানে মিশ্র অরণ্য তৈরি হয়েছে, তাই তো? কোন সময় এখানে গাছের পাতাগুলো একটা কালার চেঞ্জ হয়ে যায়? শরৎকালে। কি কি কালার হয়? লাল, হলদে বা কমলা হয়ে থাকে, তাই তো? এবার আমরা পরবর্তী যে জলবায়ু অঞ্চল রয়েছে সেটা এবার দেখি আমরা। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি। দেখো এই যে অঞ্চলটা লরেন্সি জলবায়ুর ঠিক পশ্চিম দিকে যদি আমরা বলি এবং তৈগা জলবায়ুর বেশ খানিকটা দিকে চলে গেছে, এরকম ত্রিভুজাকৃতি যে জলবায়ু অঞ্চল সেটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি। এটা কোথায় অবস্থান করছে? মহাদেশের প্রায় মধ্যভাগে। এই মহাদেশ রয়েছে, তাহলে মহাদেশ দেখো মধ্যভাগে একদম লক্ষ্য করা যাচ্ছে। রকি পার্বত্য অঞ্চল ও বৃহৎ হ্রদ অঞ্চলের মধ্যভাগ। এই যেখানে হ্রদের অঞ্চল ছিল, তাই রকি পার্বত্য অঞ্চল এরকম ভাবে চলে গেছে। রকি পার্বত্য অঞ্চলের আর বৃহৎ হ্রদ অঞ্চলের মধ্যভাগে এই শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। জলবায়ু বৈশিষ্ট্য কেমন প্রকৃতির? এখানকার জলবায়ু হচ্ছে মহাদেশের, যেহেতু মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হওয়ার জন্য জলবায়ু এখানে কি হচ্ছে? চরম ভাবাপন্ন। তার মানে এখানে গ্রীষ্মকালে ঠিক যেমন পরিমাণ গরম অনুভব হয়, শীতকালে আবার ততটাই বেশি ঠান্ডা অনুভূত হয়। কারণ আমি তোমাদের বেশ কয়েকদিন ধরে বলছিলাম, দেখবে যে এই যে মহাদেশের যে অভ্যন্তর ভাগ, যে কোনো দেশ বা যে কোনো মহাদেশ সমুদ্র উপকূল থেকে যত ভেতরের দিকে যাওয়া যাবে, যত স্থলভাগের দিকে মহাদেশের অভ্যন্তর ভাগে যাওয়া যাবে, তাহলে সেই অঞ্চলগুলো কিন্তু মানে সমুদ্র উপকূলে যে জলীয় বাষ্পের আর্দ্রতা তারা কিন্তু সেইভাবে গ্রহণ করতে পারে না বা পৌঁছতে পারে না। তার জন্য কি হয়? এই অঞ্চলটা চরম ভাবাপন্ন থাকে, কারণ গরমকালেও যেমন গরম আবহাওয়া লক্ষ্য করা যায় অতিরিক্ত বেশি, আবার শীতকালে শীতল অংশ থাকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে চরম ভাবাপন্ন। দেখবে আর বাদ বাকি যে অংশগুলো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, তুন্দ্রা, তৈগা, লরেন্সীয়, প্রত্যেকটা জলবায়ু কিন্তু বলা হয়েছে মৃদু এবং সমভাবাপন্ন বা মনোরম পরিবেশ, তাই না? আর এটা যেহেতু একদম মহাদেশের অভ্যন্তর ভাগে বা মধ্যভাগে, শুধু দক্ষিণ দিকে মেক্সিকো উপসাগরের অংশটুকু ছাড়া, সেজন্য এখানে চরম ভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। এই জলবায়ুর বা এর আর এক নাম হচ্ছে প্রেইরি জলবায়ু, কারণ এখানে প্রেইরি যে তৃণভূমির কথা তোমাদেরকে বলছিলাম, সেই প্রেইরি তৃণভূমি কিন্তু এই সম্পূর্ণভাবে এই অংশ জুড়েই লক্ষ্য করা যায়, রকি পার্বত্য অঞ্চলের একদম পার্শ্ববর্তী অঞ্চলে, সেই জন্য প্রেইরি জলবায়ু বলা হয়। গ্রীষ্মকাল যথেষ্ট উষ্ণ, দেখেছো গ্রীষ্মকাল যথেষ্ট উষ্ণ থাকে এবং শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। তাহলে দেখো গ্রীষ্মকাল যেমন উষ্ণ, আবার শীতকালে বলা হচ্ছে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে চরম ভাবাপন্ন জলবায়ু, যেহেতু সেই জন্য এরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখবো আমরা স্বাভাবিক উদ্ভিদ ঠিক কেমন প্রকৃতির। তো এইখানকার স্বাভাবিক উদ্ভিদ মূলত দেখা যায় সেটা হচ্ছে আলফা চাপড়া শীষ হচ্ছে এখানকার প্রভৃতি হচ্ছে তৃণজাতীয় উদ্ভিদ মূলত দেখা যায়, কারণ প্রেরি তৃণভূমি বলা হয়েছে, প্রেরি জলবায়ু নামকরণ করা হয়েছে সেই নামকরণ অনুসারে। এগুলো হচ্ছে আলফা, এটা ঘাস জাতীয়, ঠিক আছে? ঘাস জাতীয় তৃণভূমি এগুলো আলফা আর চাপড়া শীষ এরকম দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদ কেমন হয়? তৃণ হচ্ছে প্রধান স্বাভাবিক উদ্ভিদ, মানে এই যে তৃণভূমি, এই তৃণভূমি হচ্ছে প্রধান স্বাভাবিক উদ্ভিদ। দেখো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই তৃণভূমি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যেখানে একটু বেশি বৃষ্টিপাত হয়, যে অঞ্চলগুলো একটু বেশি বৃষ্টিপাত হয়, সেখানে কিন্তু এই বার্চ গাছ এবং এই উইলো গাছ
কিন্তু দেখতে পাওয়া যায়, এবং সব জায়গায় যে দেখতে পাওয়া যায় এমনটা নয়। যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে, যেখানে এই বড় গাছটি গড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, সেখানেই কিন্তু এই বার্চ এবং উইলো এই ধরনের উদ্ভিদ এখানে গড়ে উঠতে দেখা যাবে। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্বে, অর্থাৎ এই যে পশ্চিম দিকে রয়েছে যে আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে, এই পশ্চিম থেকে পূর্বে দিকে বৃষ্টিপাতের পরিমাণ যত বাড়তে থাকবে, কারণ এই যে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর জন্য কিন্তু দেখলে আগে আমরা বললাম লরেন্সি জলবায়ুতে কিন্তু প্রায় সারা বছর বৃষ্টিপাত হয়। তাহলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে যত বৃষ্টির পরিমাণ বাড়ে তত কিন্তু এই তৃণের দৈর্ঘ্যের পরিমাণ, অর্থাৎ এই যে ঘাস জাতীয় যে তৃণ, এর কিন্তু দৈর্ঘ্য কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, এই গেল আমাদের এটা কি আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম শীতল নাতিশীতোষ্ণ মহাদেশী জলবায়ু এবং তার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। ঠিক আছে, দেখো এতক্ষণে আমরা কিন্তু এই উত্তর আমেরিকা মহাদেশের 4টি জলবায়ু এবং 4টি স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, তো যে যে উদ্ভিদ সম্পর্কে আলোচনা করলাম একটু তোমরা একটু শুরু থেকে বলো তো। প্রথমে আলোচনা করেছি আমরা তুন্দ্রা জলবায়ু সম্পর্কে, তারপর আলোচনা করলাম তৈগা জলবায়ু সম্পর্কে, 3 নম্বর কি ছিল লরেন্সি জলবায়ু সম্পর্কে বা মিশ্র অরণ্য, তাই তো, আর লাস্ট করলাম শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি সম্পর্কে আলোচনা করলাম। আমরা কটি জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ বলেছিলাম শুরুতে? 7টি। তাহলে 4টি আমরা এই পর্বে আজকে আমরা আলোচনা করলাম, বাদ বাকি যে 3টি জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, আবার এরকম গুরুত্বপূর্ণ তথ্য সহকারে। ঠিক আছে, তাহলে আজকে এইখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পেয়েছি আমি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই প্রশ্নগুলো তোমরা সবাই তোমরা নোট ডাউন করে নিয়েছো। এই প্রশ্ন অনুযায়ী তোমরা উত্তরগুলো খুব ভালোভাবে তৈরি করবে, নিজেদের বন্ধুদের সঙ্গেও একটু নিজেরা, যেটা গ্রুপ ডিসকাশন হয়, নিজেরা আলোচনা করবে। নিজেরা আলোচনা করলে কি হয়, অনেক সময় ভুল ত্রুটিগুলো কিন্তু বেরিয়ে আসে, করবে। আর পরের দিন ক্লাসের শুরুতেই প্রত্যেক দিনের মতো যেমন আমি প্রশ্ন জিজ্ঞাসা করি, এই দিনও প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে নতুন অংশ নিয়ে। থ্যাংক ইউ।